উত্তরায় রেস্টুরেন্ট থেকে বাণিজ্যিক ভবনে আগুন, 7 জনকে জীবিত উদ্ধার। কয়েকজনের আটকে থাকবার শঙ্কা, নিয়ন্ত্রণের চেষ্টায় কাজ করছে ফায়ার সার্ভিস। স্বৈরশাসক হাসিনাকে উৎখাত করে বর্ষসেরা বাংলাদেশ। দ্য ইকোনমিস্টের প্রতিবেদন চ্যালেঞ্জ থাকলেও অন্তর্বর্তী সরকারের কার্যক্রম আশাব্যঞ্জক। সংস্কার না হলে দেশ আগের অবস্থায় ফেরবার শঙ্কা, নির্বাচনী রোডম্যাপ কমাতে পারে রাজনৈতিক অনৈক্য বলছেন বিশ্লেষকরা। আন্দোলনে নামতে দেরি করে আওয়ামী লীগ পতনের সব কৃতিত্ব চায় একটি রাজনৈতিক দল। খুলনায় জুলাই ফাউন্ডেশনের অনুষ্ঠানে অভিযোগ সার্জিসের। অনেক রাজনৈতিক দল জুলাই 20 তারিখ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারিনি আমরা ফ্যাসিস্ট হাসিনার পতনের সাথে একমত হব কিনা। শুধু চিন্তা করুন যে ওই জুলাইয়ের পুরো মাসে আপনাদের অবস্থানটি কি ছিল। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি নাইম আবির। রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরের শাহ মখদুম রোডে একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে প্রায় 1 ঘন্টা ধরে কাজ করছে ফায়ার সার্ভিস। সেখানে রয়েছেন সহকর্মী তানজিম শাফিন, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। বিস্তারিত জানবো তার কাছে, চলে যাচ্ছে সেখানে। সার্ভিস প্রায় 3 ঘন্টা যাবৎ কাজ করে যাচ্ছে এবং এখন এই 6তলা বাণিজ্যিক ভবনের বাইরে থেকে আর কোনো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিস কর্মীদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা। তারা এখনও নিশ্চিত করে সেটি জানাননি। তারা আমরা আনুষ্ঠানিক ব্রিফিংয়ের অপেক্ষা করছি। ভেতরে আসলে কারা কেউ আটকা পড়েছেন কিনা বা এখন কাউকে উদ্ধার করার জন্য চেষ্টা চলছে কিনা সেই প্রশ্ন রেখেছিলাম ফায়ার সার্ভিস কর্মীদের কাছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আমাদের সামনেই 7 জনকে উদ্ধার করা হয়। তো এই 7 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা গেছে, যার মধ্যে 6 জনকে প্রাথমিক অবস্থায় যখন আগুনের সূত্রপাত হয় তার কিছুক্ষণ পরপরই ফায়ার সার্ভিসের যে প্রথম দিকের ইউনিটগুলো রয়েছে তারা এসে উদ্ধার করেন এবং সর্বশেষ যে ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে তাকে ঠিক এখন থেকে আধা ঘন্টা আগে উদ্ধার করা হয়েছে এবং সেই ব্যক্তিকে আমরা অচেতন অবস্থায় দেখেছি, অজ্ঞান অবস্থায় দেখেছি। তাকে নিকটস্থ কোনো চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা বা পরবর্তী চিকিৎসা দেওয়ার জন্য। আর এই ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছে সকাল 10:15টার দিকে বলে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন। এই ভবনটির নিচতলায় লাভলিন নামের একটি রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে এলাকাবাসী দাবি করছেন, কারণ তারা প্রথম ধোয়ার কুণ্ডলী বা আগুনের শিখা তারা এই ভবনের নিচতলার এই লাভলিন বাংলা রেস্টুরেন্ট নামের এই রেস্তোরাঁটিতে দেখতে পায় এবং সেখান থেকে হুড়মুড় করে যারা এই রেস্তোরাঁটিতে সকালবেলা এসেছিলেন সকালের নাস্তার জন্য, এই রেস্তোরাঁতে এই এলাকার প্রসিদ্ধ এলাকাবাসী আমাকে বলছিলেন, তারা বেরিয়ে পড়েন। এরপরেই ফায়ার সার্ভিস কর্মীদেরকে জানানো হয় এবং তারা এখানে, যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, তারা কাল বিলম্ব না করেই এখানে চলে আসেন। যেহেতু রাস্তাঘাট ফাঁকা ছিল, 10টি ইউনিট এসে কাজ করা শুরু করে। ততক্ষণে আগুন 2য় তলা, 3য় তলা, 4র্থ তলায় ছড়িয়ে পড়ে এবং বিশেষ করে 2য় এবং 3য় তলা পুরোটাই পুরে অঙ্গার হয়ে গেছে। এখানে আর কোনো কিছু অবশিষ্ট নেই, যেটি বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে যে পুরোটাই অঙ্গার হয়ে গেছে। এবং উপরের যেই ফ্লোরগুলো রয়েছে অর্থাৎ 4র্থ তলা, 5ম তলা এবং 6ষ্ঠ তলা, এই ফ্লোরগুলোতে আগুনের শিখা পৌঁছেছে। অর্থাৎ ফায়ার সার্ভিস কর্মীরা যারা ভেতরে আগুন নিভানোর কাজ করেছেন তারা বেরিয়ে আসার পর তাদের কাছে জানতে চেয়েছিলাম ভেতরে কী অবস্থা। তারা বলেছেন যে ভবনের প্রত্যেকটি কোনো আগুন পৌঁছে গেছে। যেহেতু এই পুরো 6তলা ভবনটি একটি বাণিজ্যিক ভবনের নিচতলায় রয়েছে একটি রেস্টুরেন্ট, 2য় তলায় রয়েছে একটি বিউটি পার্লার, 3য় তলায় রয়েছে একটি ডেন্টাল ও ফিজিওথেরাপি সেন্টার এবং 4র্থ 5ম তলায় আরও বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান
একটি লেডিস জিম এবং ষষ্ঠ তলায় আরও একটি পার্লার রয়েছে এবং এই প্রত্যেকটি ফ্লোরে আগুন পৌঁছে যায় বলে ফায়ার সার্ভিস কর্মীরা যারা ভেতর থেকে বেরিয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন। পাশাপাশি আরেকটি বিষয় আমরা দেখতে পেয়েছি, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন তাই বেশিরভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠানের দরজা জানালা বন্ধ থাকার ফলে ভেতরে যে আগুন ছড়িয়ে যায় সেটি বাইরে থেকে পানি প্রবেশ করানো কঠিন হয়ে পড়েছিল ফায়ার সার্ভিস কর্মীদের জন্য। তারা এমন অবস্থায় কুড়াল হাতুড়ির সাহায্যে এই জানালাগুলো, দরজাগুলো এবং আরও যেই বায়ু চলাচলের বা বাইরের যে পথগুলো রয়েছে সেই প্রত্যেকটি পথে আসলে তারা বন্ধ দরজা জানালাগুলো ভেঙে ভিতরে পানির নল ঢুকিয়ে সেখানে আগুন নিভানোর চেষ্টা করেন এবং ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসতে থাকে। যখন আগুন এক পর্যায়ে মোটামুটি ধোঁয়ার কুণ্ডলী কমে আসে তখনই ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মী ভেতরে কেউ আছেন এমন তথ্যের ভিত্তিতে তারা আসলে ভিতরে প্রবেশ করেন। তাদের প্রত্যেকেই আসলে সিলিন্ডার এবং মাস্ক পরে প্রবেশ করছিলেন। তবে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ফায়ার সার্ভিস সদস্যরা তারা সকলেই এবারে ভিতরে যেটি আমরা বলতে পারি যে একেবারে নিশ্চিত করার জন্য আসলে তারা ভিতরে যাচ্ছেন এবং সেখান থেকে বেরিয়ে এলে তারা নিশ্চিত করবেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা এবং ভিতরে আসলে আরও কোনো ব্যক্তি কি ছিলেন কিনা বা আসলে যদি কেউ থেকে থাকেন তার কি পরিণতি হয়েছে সেগুলো তারা আমাদেরকে জানাতে পারবেন। তারা ভবনের ভিতরে প্রবেশ করেছেন। জানিয়ে রাখি যে এলাকাবাসী আগুন লাগার ঠিক 3 ঘন্টা পরে তারা যখন ধোঁয়া কিছুটা কমে আসে, অনবরত পানি দেওয়ার ফলে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করছিল, তো ধোঁয়া কমে আসার পরে এলাকাবাসী যেটি বলছিলেন যে তারা 3 থেকে 4 জনের উপস্থিতি টের পেয়েছে তৃতীয় এবং চতুর্থ তলায়। তো এই তৃতীয় এবং চতুর্থ তলায় তারা যখনই এই এলাকাবাসীর ভিতরেকার উপস্থিতির কথা জানায়, ফায়ার সার্ভিস কর্মীরা তারা ঝুঁকি নিয়ে কয়েকজন সেখানে প্রবেশ করে এবং একজনকে অচেতন অবস্থায় সেখান থেকে বের করে নিয়ে আসে। এই সবশেষ ব্যক্তি যাকে আমরা দেখেছি, যাদেরকে বের করে নেওয়া হয়েছে, মোট 7জনকে 6জনকে প্রাথমিক অবস্থায় এবং সবশেষ একজনকে অচেতন অবস্থায়, মোট 7জনকে আমরা উত্তরার এই শাহ মাকদুম রোডের বাণিজ্যিক ভবন থেকে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার করতে দেখেছি। ভিতরে আরও কেউ আছেন কিনা সেটি ফায়ার সার্ভিস কর্মীরা ভিতরে শেষবারের মতো গিয়েছেন, তারা আসলে দেখে এসে ব্রিফিং করবেন আমাদেরকে। আপাতত পরবর্তীতে উদ্ধার প্রক্রিয়া হয়তো আরও চলমান থাকবে, তবে সেই নিশ্চিত হওয়ার প্রক্রিয়াটির জন্য তারা আসলে ভেতরেই প্রবেশ করেছেন এবং তারা ওখানে আসলে কেউ দগ্ধ অবস্থায় কিংবা আসলে কি অবস্থা ভিতরের পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা সেটা তারা আমাদেরকে বেরিয়ে জানাবেন। আমরা আরও খবর জানবো। আমার সহকর্মী শাহাদাত অভ্র আছেন, তিনিও খোঁজ রাখছেন, তার কাছে যাব। অভ্র, হ্যাঁ শাফিন, আপনি যেমনটি বলছিলেন যে এই যে পুরো বিল্ডিংটি কিন্তু হচ্ছে বাণিজ্যিক ভবন এবং বাহির থেকে আমরা এই মুহূর্তে আছি ঠিক বাইরে, সেখান থেকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু ফায়ার সার্ভিসের যারা আছেন তারা কিন্তু পৌঁছে গেছেন এবং উপর থেকে কিন্তু হচ্ছে চেষ্টা করা হচ্ছে যে ভেতরে কেউ এখন পর্যন্ত আছে কি না সেটি দেখার। যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, তাই কিন্তু এখানকার বেশিরভাগ কার্যক্রমই কিন্তু বন্ধ ছিল। তবে যেহেতু এখানে জিম থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্ট এবং একই সাথে একটি লাভলিন নামে একটি পেস্ট্রি শপ আছে, যার কারণে কিন্তু এইগুলো খোলা ছিল। তারাও কিন্তু বলছে যে এই যে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ যেহেতু এই বিল্ডিংটিতে ছিল, সেখান থেকে কিন্তু আগুন লাগার একটি সম্ভাবনা থাকতে পারে। তবে যারা কিনা এখানে প্রত্যক্ষদর্শী তাদের সাথে আমি কথা বলে যেটি জানতে পেরেছি, এই আগুনটি মূলত হচ্ছে 10:15 দিকে হচ্ছে মূলত তারা দেখে এবং এর পরবর্তীতে যখন হচ্ছে তারা ফায়ার সার্ভিসকে জানায় সেটি ছিল 10:38 এবং ঠিক 10:44 কিন্তু ফায়ার সার্ভিস এখানে এসে পৌঁছায়। এখানে এসে পৌঁছানোর পরে কিন্তু হচ্ছে আগুনের যেই লেলিহান শিখা সেটি কিন্তু তারা হচ্ছে দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় কিন্তু দেখতে পায়। এবং একই সাথে জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু ইতিমধ্যে 6জনকে উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী একজনকে
অচেতন অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে তারা কিন্তু আরও ভিতরে গিয়ে চেষ্টা করছে যে ভিতরে আর কেউ আছে কি না, এমনকি ছাদেও চলে গিয়েছে। ছাদ থেকে কিন্তু দেখা হচ্ছে যে এই ভবনটিতে এমন কেউ আছে কিনা যে কিনা আটকা পড়েছে কোনোভাবে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো ধরনের হতাহতের কথা কিন্তু জানানো হয়নি। তবে কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, তখন কিন্তু জানা যাবে আসলে মোট সংখ্যা কেমন, কতজন আহত হয়েছে কিংবা আদতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেছে কিনা সেটি কিন্তু জানা যাবে আরও কিছুটা সময় পর। তবে এখানে যারা প্রত্যক্ষদর্শী তাদের মতে কিন্তু এই যে পুরো বিল্ডিংটিতেই কিন্তু হচ্ছে যেহেতু নানা ধরনের বাণিজ্যিক কার্যক্রম হয়ে আসছে, সেহেতু এই বিল্ডিংয়ের ভিতরে দাহ্য পদার্থ থাকাটাই খুব স্বাভাবিক। এবং এখানে মূলত হচ্ছে স্বপ্ন বিউটি কেয়ার নামে একটি হচ্ছে একটি পার্লার আছে এবং একই সাথে একটি লাভলিন নামে কিন্তু একটি পেস্ট্রি শপ, এছাড়াও জিম থেকে শুরু করে কিন্তু এখানে বাণিজ্যিক নানান হচ্ছে কার্যক্রম এখানে এই বিল্ডিংটিতে মূলত হতো। একই সাথে এর পাশের বিল্ডিং যেটি, সেই বিল্ডিং কিন্তু মূলত হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই স্কুল শাখাটি আছে সেটি কিন্তু ঠিক পাশের ভবন, যার কারণে কিন্তু অনেকটাই যারা এলাকাবাসী ছিল তাদের মধ্যে কিন্তু একটি উত্তেজনা এবং শঙ্কা কিন্তু ছড়িয়ে পড়ে যে হয়তোবা এই আগুন ছড়িয়ে পড়তে পারে। কারণ যখন এই আগুন শুরু হয়, আগুনের লেলিহান শিখা শুরু হয়, তখন কিন্তু এই ভবনটি পুরোটাই কিন্তু হচ্ছে ধোঁয়াতে আচ্ছান্নিত হয়ে গিয়েছিল। এবং এই মুহূর্তে কিন্তু হচ্ছে 12টি ইউনিট কাজ করছে, টানা কিন্তু পানি দিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস যারা আছে তারা কিন্তু ঠিক কথা বলার মতো পরিস্থিতিতেও নেই। তারা বলছেন এই যে পুরো আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, ঠিক 4 ঘন্টা হয়ে গেছে এই আগুন লেগেছে। পরবর্তী 4 ঘন্টা কিন্তু পুরোটাই ফায়ার সার্ভিস কাজ করেছে। আমি দেখতে পাচ্ছি এখনো কিন্তু একটি গাড়ি ঢুকছে এবং ফায়ার সার্ভিসের যেই পানি আছে সেটি কিন্তু ফুরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরপরই ইউনিটের যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু যাচ্ছে এবং পানি রিফিল করে করে আবার ফেরত আসছে। যেহেতু আপনি জানেন যে এই পুরো উত্তরা জায়গাটি যেহেতু আবাসিক, এখানে খুব কাছে কিন্তু পানির উৎস নেই, যার ফলে কিন্তু এই যে ফায়ার সার্ভিসের যারা আছেন তাদের কিন্তু অনেকটাই বেগ পেতে হয়েছে পানির উৎস খুঁজে বের করতে। এবং তাদের যে ইউনিটের গাড়িগুলো আছে সেই ইউনিটের গাড়িগুলো দিয়ে কিন্তু হচ্ছে যতখানি সম্ভব তারা কিন্তু গত 4 ঘন্টা ধরেই এই কার্যক্রম চালু রেখেছে। এবং তারা কিন্তু হচ্ছে পুরো জানলাগুলো বদ্ধ ছিল। আপনি জানেন আজকে যেহেতু ছুটির দিন, সেহেতু কিন্তু এই যে পুরো জানালাগুলো বন্ধ করে, দরজা জানালা বন্ধ থাকায় কিন্তু হচ্ছে আসলে কোথা থেকে আসলে আগুনের উৎপত্তি হয়েছে সেই ব্যাপারটি জানতেও তাদের অনেক বেশি বেগ পোহাতে হয়েছে এবং জানালাগুলো ভেঙে ফেলা হয়েছে। জানালা ভাঙার পরে কিন্তু তারা পরপরই জানালাগুলো কেটে ভেতরে ঢোকার চেষ্টা করেছে। আমি যদি একটু দেখাতে চাই যে বিল্ডিংয়ের যেই জানালাগুলো আছে সেগুলো কিন্তু যারা ফায়ার সার্ভিসের ছিল তারা কিন্তু হচ্ছে এখানে এসে প্রথমেই কিন্তু চেষ্টা করেছে ভেতরে কারা আছে সেটি দেখার এবং নিশ্চিত হওয়ার যে এই ভেতরে আদতে কেউ আছে কিনা। ভেতরে আমরা এতক্ষণ উত্তরায় ছিলাম, উত্তরার 12 নম্বর সেক্টরে, যেখানে আগুন লেগেছে সকাল 10টার দিকেই আগুনটি লেগেছে। আমরা এতক্ষণ দেখছিলাম প্রায় 4 ঘন্টা ধরে আমাদের দর্শকদেরকে আমরা দেখাচ্ছিলাম সেই আগুনের চিত্র এবং এখনো পর্যন্ত সবশেষ যে পরিস্থিতি সেটি যদি একটু জানিয়ে রাখতে চাই তাহলে 7 জনকে জীবিতভাবে উদ্ধার করা হয়েছে এবং একই সাথে 12টি ইউনিট প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এবং আমাদের সহকর্মী যারা সেখানে রয়েছেন তারা আসলে জানাচ্ছিলেন যে একেবারে মোটামুটিভাবে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে ব্রিফিং করবে, যখন তারা জানাবে বিস্তারিত তখন আমরা আবারও সেখানে চলে যাব। এবারে ভিন্ন প্রসঙ্গ, ছাত্র জনতার অভ্যুত্থানে 15 বছরের স্বৈরশাসনের পতন হবার পর দ্য ইকোনমিস্টের বর্ষসেরা খেতাব পেল বাংলাদেশ। ব্রিটিশ সাময়িকীটির প্রতিবেদন বলছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সামনে অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে, তবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে আশাব্যঞ্জক বলছে দ্য ইকোনমিস্ট। নাফিয়া আরমান মনন জানাচ্ছেন বিস্তারিত। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশ বিদেশে খবরের শিরোনামে আসে বাংলাদেশের নাম। এবার জুলাই আন্দোলনে স্বৈরশাসককে উৎখাতের জন্য দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের খেতাব পেল বাংলাদেশ। ব্রিটিশ সাময়িকীটি প্রতি বছরই কান্ট্রি অব দ্য ইয়ার ঘোষণা করে আসছে। এক্ষেত্রে গেল ১২ বছরের উন্নতিকে প্রাধান্য দেয়া হয়। তবে স্বৈরাচার পতনের মাধ্যমে গণতন্ত্রের দিকে অগ্রসর হওয়ায় এবারে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, ১৫ বছরের শাসনামলে স্বৈরাচারে পরিণত হন শেখ হাসিনা। বিরোধীদের দমনপীড়নের পাশাপাশি নির্বাচনে কারচুপি করে ক্ষমতা আঁকড়ে ধরেছিলেন তিনি। তার তত্ত্বাবধানে দেশ থেকে পাচার হয় বিপুল অর্থ। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ ব্রিটিশ সাময়িকীটির দাবি, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সামনে অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক পুনরায় উন্নয়নের পাশাপাশি আগামী বছর নির্বাচনও করতে হবে। ক্ষমতা বদলের সঙ্গে বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে। যদিও অর্থনীতিকে স্থিতিশীল করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের ৪ মাসের কার্যক্রমকে আশাব্যঞ্জক বলছে দ্য ইকোনমিস্ট। বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে বর্ষসেরা দেশের তালিকায় রানার আপ হয়েছে সিরিয়া। এরপরই রয়েছে আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। এদিকে দীর্ঘ অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের পাশাপাশি একটি সংযত মধ্যপন্থী সরকার পুনর্নির্বাচিত করায় গেল বছর বর্ষসেরা দেশের খেতাব পায় গ্রিস। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে ৫৯,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের নামে। বিবিসি জানায়, তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ব্যয় বাড়িয়ে টিউলিপের পরিবার এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। বিস্তারিত জানাবেন সতীর্থ কর্মকার। যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব সামলাচ্ছেন দেশটির ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক। কতটা নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করছেন এ নিয়ে লেবার পার্টির মধ্যে কোনো দ্বিধাবিভক্তি না থাকলেও এবার বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ৪২ বছরের এই রাজনীতিবিদের বিরুদ্ধে। বিবিসি জানায়, ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন টিউলিপ। সেখান থেকে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গেল আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। সেই তদন্তে উঠে আসে টিউলিপের নাম। আদালতের নথিপত্রের বরাতে বিবিসি আরও জানায়, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে রাশিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের যে চুক্তি হয়, সেখানে প্রকল্পের ব্যয় অন্তত ১ বিলিয়ন পাউন্ড বাড়িয়ে দেখানো হয়েছে। অভিযোগে আরও বলা হচ্ছে, বিদেশি ব্যাংকের মাধ্যমে যার ৩০% চলে যায় টিউলিপ ও তার পরিবারের অ্যাকাউন্টে। এ খবরে তোলপাড় ব্রিটিশ গণমাধ্যমও। যদিও ব্রিটিশ মিনিস্টারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, টিউলিপের পরিবারের দাবি, এ অভিযোগ পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপদস্থ করতেই এই অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, এ ঘটনার প্রতিক্রিয়ায় ডাউনিং স্ট্রিট জানায়, টিউলিপের ওপর এখনও আস্থা রাখছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইকোনমিক সেক্রেটারির পদে দায়িত্ব পালন নিয়েও কোনো সংশয় নেই ক্ষমতাসীন লেবার পার্টির। টেলিগ্রাফের প্রতিবেদনে আরও বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্রের দাবি, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে, সেখানে তার কোনো ধরনের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। এদিকে টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহেনা সিদ্দিকের বিরুদ্ধেও এরই মধ্যে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মিম, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের নির্বাচন ইস্যুতে ছাত্র জনতা এবং রাজনৈতিক দল দুই মেরুতে অবস্থান করছে, এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যেও মতবিরোধ রয়েছে। আমি যদি বিএনপির কথা বলি, সবথেকে বড় এবং জনপ্রিয় দল, তারা চায় ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে এবং নির্বাচিত সরকার এসে বাকি সংস্কার কাজগুলো করবে। আপনি বিএনপির কথা বলছেন, এরপর যদি জামায়াত ইসলামীর কথা বলি, তারা কিন্তু আসলে বলছেন যে নির্বাচন দাবি করছেন ঠিকই, কিন্তু ভোটের আগে গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো রয়েছে সেদিকেও তারা মনোযোগ দিতে যাচ্ছেন। অপরদিকে বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন সুনির্দিষ্ট একটি রোডম্যাপ করা দরকার। সেই রোডম্যাপে হয়তো এই যে রাজনৈতিক দলগুলোর যে মতামত, ছাত্র জনতার যে মতামত, সবকিছু কিছুটা হলেও কমে আসতে পারে।
এবং দেশ যদি আসলে সংস্কার না করা হয় তাহলে আমরা 5ই আগস্টের আগে যে পূর্বের রকমের পরিস্থিতি দেখেছি তাহলে কিন্তু সেরকম পরিস্থিতিতে আবারও দেশের পড়ার শঙ্কা রয়েছে। বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। 16 ডিসেম্বর বিজয় দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয় নির্বাচনের দিনক্ষণ ও প্রতিশ্রুত সংস্কার নিয়ে। সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচনের সম্ভাব্য সময় জানা গেলেও দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সুনির্দিষ্ট রোডম্যাপের যে দাবি জানিয়ে আসছিল তা আরও জোরালো হয় বৃহস্পতিবার দলের মহাসচিবের সংবাদ সম্মেলনে। বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান তার দল আশা করেছিল আরও যৌক্তিক সময়ে নির্বাচনের সময় জানানো হবে, কিন্তু এ নিয়ে অস্পষ্টতার কারণে হতাশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট। আমরা যেটা আশা করেছিলাম যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে। আর বিএনপির সাবেক জোটসঙ্গী জামায়াত বলছে জুলাই বিপ্লবে স্বৈরাচার মুক্ত দেশ পেলেও নির্বাচন ও সংস্কার প্রশ্নে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না। এই বিষয়ে তাদের সুস্পষ্ট বক্তব্য, নির্বাচন অনুষ্ঠানে তাড়াহুড়ো সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে। অতীতের মতো গতানুগতিক আরেকটা নির্বাচন যদি হয় মৌলিক কিছু সংস্কার ছাড়া, তাহলে নির্বাচনের গুণগত পরিবর্তন হবে না, দেশ শাসনও কোনো গুণগত পরিবর্তন হবে না। জামাত কতিপয় বিষয়ে মৌলিক সংস্কার চায় এবং সংস্কার পরেই নির্বাচন চায়। নির্বাচন ইস্যুতে বিএনপির সাথে দ্বিমত দেখা গেল জুলাই অভ্যুত্থানে ভূমিকা পালন করা তরুণ ছাত্রনেতাদের কণ্ঠেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে নির্বাচনের আগে সংবিধান ও প্রাতিষ্ঠানিক সংস্কারেই জোর দিতে দেখা গেল। বিএনপি যেটি চাচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে যে সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, নির্বাচন পরবর্তী সময়ে এই সংস্কার প্রক্রিয়াটিকে টেনে নিয়ে যেতে আমরা চাচ্ছি যে আগে সংস্কার হয়ে যাক, তারপর হচ্ছে নির্বাচনটি হোক। দীর্ঘদিন রাজপথে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর একাধিক নেতার কণ্ঠেও শোনা গেল সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন পূর্ব আমূল সংস্কারে জোর দিতে। নির্বাচনের জন্য একটা নির্বাচন কমিশন অলরেডি গঠিত হয়েছে, তার অনেক পাওয়ার আছে, ওইখানে আরও কী করা দরকার সেই কাজটা করতে হবে তাদের। আমাদের তো একটা পুলিশ বাহিনী লাগবে, সেটা একটা সংস্কার করা দরকার, কারণ ওইটা তো একটা খারাপ অবস্থার মধ্যে আমরা আছি, আমরা জানি। আমাদের জনপ্রশাসন সেইটাও কতগুলো সংস্কারের কাজে লাগবে। তা প্রধানত এই কাজগুলো যদি করতে পারি, আর তোর একটা নির্দলীয় সরকার তো আছেই, সংস্কার করে নির্বাচন করলে জিনিসটা ভালো হবে। আর যদি না হয় পূর্বের অবস্থা বাংলাদেশ ফিরে যেতে পারে। এই জন্য আমরা চাই প্রত্যেকটা সেক্টরে সংস্কার আগে। নির্বাচন ও সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর যে মতভেদ, সেখানে দ্রুত সংস্কার শেষে সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে এর অবসান হবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকের। পাশাপাশি সংবিধান, পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার না করে নির্বাচন আয়োজন করলে দেশে আবারও ফ্যাসিবাদের পুনর্জন্ম হতে পারে। এখন হচ্ছে কি, যেহেতু রোডম্যাপ নাই সেহেতু খুব অস্পষ্টতা দেখা দিয়েছে, আনসার্টেনিটি দেখা দিয়েছে, ওইটা দূর হবে। জনগণও কিন্তু আশঙ্কা করছে যে সংস্কার না করে যদি ইলেকশন হয় এবং সবাই মনে করি বিএনপি জিতবে, তখন আমরা আবার আগের ওই সেই দখল, হলের মধ্যে ছাত্র রাজনীতির নামে অনাচার, এগুলি তো আমরা কেউই চাই না। প্রত্যাশিত সংস্কার ও দ্রুত নির্বাচনের মাধ্যমেই দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলে মত রাজনীতিবিদদের। জুলাই গণ অভ্যুত্থানের পর এই সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই রাজনীতির মাঠে প্রতিশ্রুত সংস্কার ও নির্বাচন নিয়ে যখন দলগুলোর মধ্যে পরস্পর বিরোধী অবস্থান স্পষ্ট হয়ে ওঠে, তখন রাজনৈতিক বিশ্লেষকদের মত নির্বাচন কিংবা সংস্কারের ধীরগতি দেশে নতুন করে সংকট বয়ে আনবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। 30 জুলাই পর্যন্ত গণঅভ্যুত্থানে বা একটি রাজনৈতিক দল আসলে অংশগ্রহণ করতে পারেনি এবং আওয়ামী লীগ পতনের পর সব কৃতিত্বই আসলে তারা নিতে চাইছে। এটি কিন্তু বলেছেন আজ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এবং এখানে যে খুলনায় এই কথাটি তিনি বলেছেন, এবং সেখানে জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের হাতে 5 লাখ টাকার করে সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। এবং এই সময় এই যে স্মৃতি ফাউন্ডেশনটি তৈরি হয়েছে তাদের সদস্যরা শহীদদের পাশে থাকবার জন্য সর্বোচ্চ প্রত্যয় আসলে ব্যক্ত করেছেন। এ নিয়ে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, তরিকুল ইসলামের প্রতিবেদন দেখব বিস্তারিত।
খুলনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ, জুলাই স্মৃতির শোকে কাতর এখানে আগত পরিবারগুলো। জুলাই আগস্ট আন্দোলনে কেউ হারিয়েছেন সন্তান, কেউ বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এসব শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। খুলনা বিভাগে নিহত ৭৪টি পরিবারের মধ্যে ৫৮ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৫ লাখ টাকার চেক। আন্দোলনে হারিয়ে যাওয়া কাছের মানুষটির জন্য ক্ষতবিক্ষত স্বজনদের হৃদয়। আমার সন্তানের কথা তো কোথায় পাইতেছি না, আমার সন্তান আনতে কোথায় টাইম আনতে টাইম থাকতো না, এত ভালোবাসতো আমার। যে জিনিস হারাইছি টাকা দিয়ে কখনো এই শূন্যতাপূর্ণ করা হবে না, কারণ যাকে হারাইছি পুরো দুনিয়া খুঁজেও তাকে আমি পাবো না। মারা যাবার পর আমার ছেলের ৪ ঘন্টা থানায় আটকায় রাখছিল লাশ। ৪ ঘন্টা পর আমার ছেলের দেয় ছাত্র বৈষম্য আন্দোলন আমার ছেলে শহীদ হয়েছে, এর জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। জুলাই আগস্ট আন্দোলনে নিহত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। একই সাথে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার তাগিদ দেন তারা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে আমাদের প্রধান এবং অন্যতম দায়িত্ব ছিল এই সমস্ত শহীদদের প্রতিটি হত্যার বিচার করা। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখতে পাই এখন পর্যন্ত আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের বিচার বিভাগ এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার এবং অপরাধীদের গ্রেফতারে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গুলি যখন চালাইছে তখন লাইন ধরে কারো উপর আপনারা গুলি চালান, যেই বিপ্লব নিয়ম মেনে হয় নাই সে বিপ্লবীদের আপনারা নিয়ম দেখাবেন না। আপনাদের কাছে শুধু এইটুকু প্রত্যাশা, অনুরোধ না। রাজনৈতিক দলের সমালোচনা করে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, ৩০ জুলাই পর্যন্ত একটি রাজনৈতিক দল আন্দোলনে মাঠে নামার সিদ্ধান্ত নিতে পারেনি। তবে আওয়ামী লীগ পতনের সব কৃতিত্ব এখন তারা নিচ্ছে। অগাস্টের অভ্যুত্থান শেষ হয়েছে, ডিসেম্বর চলে, 4 মাস শেষ হয়েছে। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, জুলাই আগস্টে নিজেদের কর্মকাণ্ডের জন্য পুলিশ ইমেজ সংকটে রয়েছে, তাই সুনামের সাথে কাজ করে সেই ইমেজ ফিরিয়ে আনার তাগিদ দেন তিনি। যে বাংলাদেশ পুলিশ তার জায়গা থেকে তাদের যে ইমেজটি হারিয়েছে এটি ফিরে পাওয়ার জন্য এখন খুনি হাসিনা কোনো পদক্ষেপ নেওয়ার তার কোনো সুযোগ নেই। বাংলাদেশ রাষ্ট্র কিংবা এই রাষ্ট্র কাঠামো সরকারও যদি চায়, তারা এটা যতটুকু প্রত্যাশিত ততটুকু কোনোদিনও পারবে না যদি না বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটি নিজেরা চেষ্টা করে, এবং এই চেষ্টাটা তাদের করতে হবে তাদের কাজের মাধ্যমে। এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আসেন জুলাই আগস্টে নিহতের পরিবার। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তরিকুল ইসলাম, এখন খুলনা। লিটারে ৮ টাকা দাম বাড়ানোর 11 দিন পরও চট্টগ্রাম এবং বরিশালের বাজারে চাহিদা মতো বোতলজাত যে সয়াবিন তেল সেটি একেবারেই মিলছে না। এবং পাড়া মহল্লার কথা যদি বলি, সেখানে এই সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। এবং বোতলজাত তেলের যে সংকট, সেখানে কিন্তু দাম বেড়েছে খোলা তেলেরও। তেল কিনতে এসে ভোগান্তিতে ক্রেতারা পড়ছেন। এছাড়া ব্যবসায়ীরা বলছেন তেলের সঙ্গে বাধ্যতামূলকভাবে তাদের চাল, তেল, আটা সহ বিভিন্ন পণ্য কিনতে হচ্ছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বাজারে শুরু হয় ভোজ্য তেলের অস্থিরতা। এরপর ৯ ডিসেম্বর লিটারে ৮ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ঠিক করা হয় ১৭৫ টাকা। এরপর এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও চট্টগ্রামের বাজারে কাটেনি সংকট। এখনও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। বিক্রেতারা বলছেন, গত ৩ সপ্তাহ ধরে সরবরাহ সংকট চলছে বাজারে। লিটারে ৮ টাকা দাম বাড়ানোর পর কিছুটা সরবরাহ বাড়লেও তার চাহিদার তুলনায় কম। এছাড়া বোতলজাত সয়াবিন তেলের সঙ্গে বাধ্যতামূলকভাবে বাসমতি চাল, সরিষার তেল ও সূর্যমুখী তেল কিনতে দোকানিদের বাধ্য করছেন ডিলাররা। এদিকে বোতলজাত তেলের সংকট দেখা দেয়ায় বেড়েছে খোলা সয়াবিন তেলের চাহিদা। এতে ১৬০ টাকা লিটার দরে বিক্রি হওয়া খোলা তেল কয়েক দফা দাম বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, যা বোতলজাত সয়াবিন তেলের চেয়ে বেশি। বিক্রেতারা বলছেন, মিলাররা একদিকে সরবরাহ স্বাভাবিক করেনি, অন্যদিকে অসাধু বিক্রেতারা বাড়তি লাভের আশায় বোতলজাত সয়াবিন তেল খোলা হিসেবে বিক্রি করছেন, যাতে সংকট বেড়েছে বাজারে। কাস্টমারের তেল চাইতেছে, আমরা দিতে পারছি না। আমরা কোম্পানির তো ফাইলে না, আমরা দিতাম, এখন কোম্পানি তেল দিলে কত বানা। এগুলা নিতে হইলে আমরা ওইটা নিতে হবে বাধ্যতামূলক। চিনিগুড়া চাল নিতে হবে বাধ্যতামূলক, বাসমতি চাল নিতে হবে বাধ্যতামূলক, না হয় সরিষার তেল নিতে হবে। বর্তমানে লিটারের থেকে খোলা তেলের দাম আরো বেশি। কালকে আমি গোলের ভিতরে 4টা দোকান করে একটা দোকান মানে 1 লিটারের কোনো বোতলই পাই নাই।
একই পরিস্থিতি বরিশালেও। বাজারে চাহিদা মতো মিলছে না বোতলজাত সয়াবিন তেল। পাড়া মহল্লায় এই সংকট আরো প্রকট। ব্যবসায়ীরা বলছেন তেলের অর্ডার দিলে বাধ্যতামূলকভাবে নিতে হচ্ছে চাল, আটা, ময়দা, সুজি ও চা পাতা। এদিকে বরিশালের বাজারেও বেড়েছে খুচরা সয়াবিন তেলের দাম। গত 2 মাসে 20 টাকা বেড়ে এখন খুচরা তেল বিক্রি হচ্ছে 185 থেকে 190 টাকা কেজি দরে। ডিলারের কাছে গেলে দেখা গেছে যদি চাই 5 কার্টন তারা দেয় 2 কার্টন বা 3 কার্টন এরকম দেয়। তার সাথে চিনি গুঁড়া, চাল, সরষের তেল, আটা, তাদের আদার্স যেগুলো মালগুলো না চলে ওগুলো আমাদের জোর জবরদস্তি দিতে আছে, তো কাস্টমার দিতে পারতেছি না। তেলের লাগে চাল দেয়, আটা দেয়, ময়দা দেয়, নাহলে খামখালি করে কই দিব না। তেলের দাম সহনীয় রাখতে নতুন বছরের 31 মার্চ পর্যন্ত আমদানিতে শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং আগাম আয়কর শতভাগ অব্যাহতি দিয়েছে সরকার। পাশাপাশি ভ্যাট 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। শামীমা রহমান শাম্মী, এখন। চট্টগ্রাম ও বরিশালে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম থাকলেও ঢাকার বাজারে সরবরাহ বাড়ায় সংকট কমেছে বোতলজাত সয়াবিন তেলের। এদিকে শীতের শুরুতে সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে সবজির বাজারে। কমেছে আলু এবং পেঁয়াজের দাম। মানভেদে চালের দাম প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 5 টাকা। সোনালী এবং ব্রয়লার প্রতি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। বাজার ঘুরে আরও জানাচ্ছেন বাইজেদ সাদ। ব্যবসায়ীদের সব দাবি মানার পর রাজধানীতে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাড়ায় বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। লিটারে 8 টাকা বেড়ে বোতলজাত তেল বিক্রি হচ্ছে 175 আর খোলা দর 165 টাকা। তেল লিটারে 8 টাকা পাচ্ছে, গাড়িতে 850 টাকা আমরা বেচতেছি এবং তেল প্রচুর পরিমাণ আছে। তাহলে কোনো বর্তমানে বাজারে শর্ট নেই। তেল মোটামুটি আমরা যা চাইতেছি তাই দিচ্ছে। সরকার যে রেট বাইনে দিচ্ছে আমরা ওই রেটে বিক্রি করতেছি। ঝাঁজ কমেছে পেঁয়াজের। বাজারে মুড়ি কাটা পেঁয়াজ আসায় দাম নেমেছে কেজিতে 60 টাকায়। তবে কদিন আগেও যেখানে বাজার গরম করে রেখেছিল নতুন আলু, সেই আলু এখন বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। ভালোটা হাই ভালোটা দেশি পেঁয়াজ হলো 70 টাকা আর নিম্ন শ্রেণীটা হলো 60 টাকা। গত সপ্তাহে আলু ছিল আপনার 70 টাকা কেজি, এই সপ্তাহে আপনি 55 টাকা কেজি পাচ্ছেন। শীতের শুরুতে বাজারে হরেক রকম সবজির সমাহার। সরবরাহ ঘাটতি না থাকায় ফিরেছে ক্রেতার স্বস্তি। বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, টমেটো 100, ফুলকপি, পাতাকপি আকার ভেদে 30 থেকে 50 টাকা, মূলা 30 থেকে 40 টাকা আর গাজর বিক্রি হচ্ছে 70 টাকায়। বিক্রেতারা বলছেন শীতের সবজির সরবরাহ বেড়েছে। আগে তো 80 টাকার নিচে কোনো তরকারিই ছিল না, এখন মোটামুটি অনেকটা কমছে। পর্যাপ্ত পরিমাণ যদি কোনো আবহাওয়া ভালো থাকে, আরও ফসল ভালো হয়, তাহলে তো আরও কিছু কমতে পারে। বেগুন 40 টাকা কেজি, সিম 30 টাকা, খিরে 40, টমেটো, কাঁচা টমেটো 30 টাকা, গাজর 50 টাকা, শালগম 30 টাকা। এদিকে খুচরা পর্যায়ে কেজিতে 2 থেকে 5 টাকা বেড়েছে চালের দর। পাইকারি বিক্রেতারা বলছেন দেশের বিভিন্ন স্থানে মিল পর্যায়ে চালের দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারে। কেজিতে প্রায় 2-3 টাকা করে বাড়ছে। পাশাপাশি অন্যান্য চালের দামও বাড়ছে, নাজের চালের দামও বাড়ছে। মিল পর্যায়ে দেখা যায় আপনার এরা বলতেছে দানের ক্রাইসিস, দানের দাম বেশি, মিলাররা বলতেছে যে আপনার চালের দামের জন্য বেশি। অনেকটা স্থিতিশীল মাছ মাংসের দাম। আগের দামেই বিক্রি হচ্ছে গরু খাসি। তবে 30 থেকে 40 টাকা বেড়ে ব্রয়লার মুরগি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিতে 220 টাকা আর সোনালী 320 টাকায়। বাইজিদ সাদ, এখন, ঢাকা। কিছুক্ষণ আগে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে রাজধানীর উত্তরের 12 নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের বিস্তারিত জানাতে ব্রিফ করছে ফায়ার সার্ভিস। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এসকেপ রুট সেভাবে ছিল না। আপনারা দেখেছেন যে বিল্ডিং থেকে বিল্ডিং কিভাবে আমাদের মই 3 পার্ট ল্যাডার দিয়ে পার করেছি আমরা, এবং আরেকটা জায়গায় দরজার যে ওটা কাঠ ভেঙে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে আমরা পার করেছি। এইভাবে আসলে আমরা করতে পেরেছি, কারণ আমাদের আপনারা দেখেছেন যে টিটিএল আমরা সেট করতে পারছিলাম না। পিছনে আমরা চেষ্টা করেছি, সেট করতে পারি নাই, কারণ বৈদ্যুতিক তার উপস্থিতি ছিল। এই পাশেও ছিল, কিন্তু এটা আমরা দূর থেকে আমাদের টেকনিক্যাল যারা আছেন তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন, আপনারা দেখেছেন। জি না, আমরা এই দুর্ঘটনায় এখন পর্যন্ত রেস্টুরেন্টের মালিক অথবা ভবন মালিককে পাই নাই। 12টা ইউনিট কাজ করেছে। দেখলাম যে আমরা একজন পুলিশ সদস্য, তিনি এই ভবন থেকে যেটি আপনি বললেন যে সিলিন্ডারকে সম্ভাব্য উৎস বলা হচ্ছে, সেই সিলিন্ডার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তাকে এখানে এলাকাবাসী পুলিশ
উত্তরায় আগুন নিয়ন্ত্রণের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিল ফায়ার সার্ভিস। সাইক্লোন চিদোর আঘাতে মোজাম্বিকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 73 জনের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাবো দেলগাদো প্রদেশ। রোববার 260 কিলোমিটার গতিবেগে সাইক্লোনটি আঘাত হানে পূর্ব আফ্রিকার দেশটিতে। এতে ধ্বংস হয়েছে প্রায় 40,000 স্থাপনা। মোজাম্বিক অতিক্রমের পর চিদো ধ্বংসযজ্ঞ চালায় প্রতিবেশী মালাউতে। দেশটিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 13 জন। এর আগে ভারত মহাসাগরের ফরাসি দ্বীপ মাওয়েটে চিদো তাণ্ডবে প্রাণ হারিয়েছেন আরও 31 জন। পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে ক্ষতিগ্রস্ত দ্বীপটি রয়েছেন এমানুয়েল ম্যাক্রো। সাইক্লোন বিপর্যস্ত জনগণের জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস ফরাসি প্রেসিডেন্টের। শেষ করছি এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করতে হবে www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।